Welcome dear students, welcome to the chemistry class of Dhuti Institute. আমরা আগের ক্লাসে ডি এন্ড এ ব্লক পড়েছিলাম। ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা সেকেন্ড পার্ট যেটা আমাদের আছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, সেই কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে আমাদের বাকি আছে, সেই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ক্লাস আজকে থেকে শুরু হবে। তার আগে তোমাদের আরেকবার একটু মনে করিয়ে দিই যে আমরা 2026 সালের জন্য মিশন 2026 শুধুমাত্র এইচএস সেমিস্টার 4 এর স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি। তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এই চারটা সাবজেক্ট তোমাদের সম্পূর্ণ সেমিস্টার 4-এ যা কিছু আছে বিনামূল্যে তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে। প্রিভিয়াস অনেকগুলো ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে, ইউটিউবে প্লে লিস্টে তোমরা সেগুলোকে চেক করে নেবে। আরও কিছু ক্লাস তোমাদের দেওয়া হবে এবং ওভারঅল যে সিলেবাসটা আছে এই চারটা সাবজেক্টের সেটা তোমাদের এখানে কভার আপ করানো হবে। আর দুটি ইনস্টিটিউট প্রত্যেক বছর জেনপাসে কোচিং করায়, জেনপাসের অফলাইন কোচিং ইজ রানিং, চলছে। এইচএস এর পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তোমাদের জন্য ক্র্যাশ কোর্সেরও ব্যবস্থা করব, যেরকম আমরা প্রত্যেক বছর করে থাকি। তো দুটি ইনস্টিটিউটে যদি তোমরা ভর্তি হতে চাও, আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে। তোমরা দুটি ইনস্টিটিউটের ফুল হেল্প যদি, ফুল সাপোর্ট যদি নিতে চাও, তাহলে আজকেই যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করে নাও। দুটি ইনস্টিটিউটের প্রপার কন্ট্যাক্ট ইনফরমেশন তোমাদের এখানে স্লাইডে দেওয়া আছে। ওকে, তো চলো এবার আমরা আমাদের ক্লাস শুরু করছি। জটিল যৌগের রসায়ন। তো প্রথমেই এই যে আমি কথাটা বললাম জটিল যৌগ, তাহলে বলতে গেলে প্রথমেই বলতে হয় স্যার সরল যৌগ ব্যাপারটা কি। এই যে সরল যৌগ বা যেটাকে আমরা কি বলতে পারি, প্রথম ক্রমের যৌগ কেউ কেউ বলে থাকি, প্রথম ক্রমের যৌগ। এগুলো কি, যেসব যৌগের মধ্যে আমাদের সমযোজী বা তড়িৎযোজী বন্ধন আছে, সেই সব যৌগগুলো হচ্ছে প্রথম ক্রমের যৌগ। তড়িৎযোজী বন্ধন যেমন সোডিয়াম ক্লোরাইডে আছে, পটাশিয়াম ক্লোরাইডে আছে। সমযোজী যৌগ যেমন সমযোজী বন্ধন জলের মধ্যে আছে, কার্বন ডাই অক্সাইডের মধ্যে আছে। অল দিজ আর সিম্পল কম্পাউন্ড, সরল যৌগ। আর একটা যেটা আমাদের তাহলে পাচ্ছি সেটা হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগ বা এটাকে কেউ কেউ বলে দ্বিতীয় ক্রমের যৌগ। দ্বিতীয় ক্রমের যৌগ, দেখো কিছু কিছু কমপ্লেক্স রয়েছে যাদের, মানে কিছু কিছু কম্পাউন্ড এমন রয়েছে যাদের মধ্যে শুধুমাত্র আমাদের তড়িৎযোজী বন্ধন বা শুধুমাত্র সমযোজী বন্ধনটাই এর মধ্যে নেই, একটা মিক্সিং হয়ে রয়েছে। মানে এর মধ্যে আমাদের অসমযোজী বন্ধনও কিছু রয়েছে, কিছু তড়িৎযোজী বন্ধনও রয়েছে। তো এই যে একটা মিক্সিং, তার ফলে যে একটা নতুন টাইপের কম্পাউন্ড জেনারেট হচ্ছে, সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলছি জটিল যৌগ। সরি, কিরকম? যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড Ka4FeCN6। তো এই যে যৌগটা, এই যৌগটা যদি ভাঙে তাহলে আমরা কি পাই? 4টে K প্লাস মানে পটাশিয়াম আয়ন আর একটা ফেরোসায়ানাইড অ্যানায়ন। এই যে দুটো আয়নে, এখানে দুটো টাইপের আয়নে ভেঙে গেল, তার মধ্যে আয়নিক বন্ডিং ছিল কোথাও। আর এই জিনিসটাকে যদি খেয়াল করো, ফেরোসায়ানাইড, এটা যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এখানে আমরা দেখব এই যে সায়ানাইড, সেই সিএনটার মধ্যে হয়তো আমাদের একটা কোভ্যালেন্ট বন্ডিং রয়েছে, কিন্তু এই মেটাল আয়নটার সাথে যখন এর বন্ডিং হচ্ছে সেটা কিন্তু পিওরলি কোভ্যালেন্ট বন্ড নয়, তার মধ্যে কোঅর্ডিনেট বন্ড চলে আসছে। তাহলে এইরকম টাইপের যে কম্পাউন্ড,
এগুলোকে আমরা বলছি জটিল, যেগুলো দেখতেও জটিল এবং অ্যাকচুয়ালি বন্ডিংটাও একটু ক্রিটিক্যাল কম্পারেটিভলি এই সরল যৌগ বা প্রথম ক্রমের যৌগের থেকে। তাহলে এই যে জটিল যৌগ, এই জটিল যৌগ নিয়ে প্রথম আমাদের একজন সায়েন্টিস্ট, তার নাম ছিল ওয়ার্নার, ডেভিড ওয়ার্নার। সেই ওয়ার্নার সাহেব প্রথম এই টাইপের কমপ্লেক্স কিছু নিয়ে বা এই জটিল যৌগগুলি নিয়ে তিনি রিসার্চ করছিলেন এবং সেখানে সিরিজ অফ কোবাল্টের কমপ্লেক্স তিনি সেগুলো নিয়ে কাজ করছিলেন। এবার এই যে সিরিজ অফ কোবাল্টের কমপ্লেক্স, এই কোবাল্টের কমপ্লেক্সগুলোকে তিনি আলাদা আলাদা করে ডিফাইন করলেন কিভাবে, কিভাবে আলাদা আলাদা করে চিনলেন? সেই সিরিজ অফ কোবাল্টের কমপ্লেক্সগুলো কি কি ছিল? COCl3.6NH3 অথবা COCl3.5NH3, COCl3.4NH3, COCl3.4NH3। ঠিক আছে, এই তিনটেই প্রথম ওয়ার্নার এগুলোকে আলাদা করেছিলেন তাদের কালারের বেসিসে। প্রথম যে কমপ্লেক্সটা যেটা 6NH3, সেটার রং কি ছিল? কমলা। তারপর যেখানে 5টা অ্যামোনিয়া তার ছিল গোলাপি। পরেরটা ছিল সবুজ আর লাস্টেরটা ছিল হলুদ। তাই 4টে আলাদা আলাদা, হলুদ না সরি বেগুনি। তাহলে 4টে আলাদা আলাদা আমাদের কমপ্লেক্স এখানে পাওয়া যাচ্ছে, 4টে আলাদা আলাদা কালারের কমপ্লেক্স। এটা দেখে বোঝা যাচ্ছে যে জিনিসটার হয়তো যে কনস্টিটিউইং এলিমেন্ট সেটা সেম, বাট এর মধ্যে কিছু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিসের? স্ট্রাকচারাল ডিফারেন্স। এবার স্ট্রাকচারাল ডিফারেন্স সেটাকে কিভাবে টেস্ট করবে? সেই টেস্ট করার জন্য ওয়ার্নার দুটো মেথড ধরলেন। কি কি? নাম্বার 1, কন্ডাক্টেন্স স্টাডি। দেখলেন এই যে যেটা 6টা আছে COCl3.6NH3, এর থেকে 4টে আয়ন জেনারেট হয়, 4 আয়নস। COCl3.5NH3, এখান থেকে 3টে আয়ন জেনারেট হয়, যেটা 4টে অ্যামোনিয়া COCl3.4NH3, সেখান থেকে আমাদের জেনারেট হয় 2টো আয়ন। COCl3.4NH3 দুটো আছে, তার থেকে দুটো দুটো করে আয়ন জেনারেট হয়। তার মানে এই যে কোঅর্ডিনেশন এন্টিটিটা, এর মধ্যে টোটাল কয়টা এলিমেন্ট রয়েছে, বা টোটাল কতগুলো আমার পোর্শন রয়েছে? একটা হচ্ছে মেটাল আয়ন পোর্শন কোবাল্ট, ক্লোরাইড আছে 3টা, আর অ্যামোনিয়া আছে 6টা। এবার অ্যামোনিয়া তো আর আয়ন জেনারেট করবে না নিশ্চয়ই, তার মানে আয়ন জেনারেট করছে কে? ক্লোরাইড। কিন্তু ক্লোরাইড কটা আছে? 3টা। তাহলে বাকি 6টা এই কোবাল্টের সাথে কোনোভাবে লেগে রয়েছে, যেটা একটা ওভারঅল একটা এন্টিটি ফর্ম করছে। সেইখান থেকে একটা কনক্লুশনে ওয়ার্নার আসলেন। সেকেন্ড আর একটা টেস্ট করলেন, সেটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সিলভার ক্লোরাইড ডিটারমিনেশন। সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করানো হলো, এক্সেস সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করানো হলো এবং কতগুলো করে সিলভার ক্লোরাইড তৈরি হচ্ছে সেইটা ডিটারমাইন করা হলো। সেখানে দেখা গেল প্রথম যেটা COCl3.6NH3, এখান থেকে আসছে 3 মোলস অফ সিলভার ক্লোরাইড, তার প্রেসিপিটেট করছে।
COCl3 ডট 5NH3, এইখান থেকে 2 মোলস অফ সিলভার ক্লোরাইড তার প্রেসিপিটেট করছে, আর COCl3 ডট 4NH3 এইখান থেকে 1 মোলস অফ সিলভার ক্লোরাইড তার প্রেসিপিটেট করছে। তার মানে এই যে 3 মোলস 2 মোলস 1 মোল সিলভার ক্লোরাইড হলো, তার মানে এর মধ্যে যে 3 মোল ক্লোরাইড আয়ন, এর মধ্যে যে 2 মোল ক্লোরাইড আয়ন, এর মধ্যে যে 1 মোল ক্লোরাইড আয়নটা রয়েছে, সেটা আসলো কোথা থেকে? সেটা আসলো যে ক্লোরাইড আয়নটা আয়নিক বন্ডিং এর থ্রুতে এর সাথে লেগেছিল তার থেকে। তার মানে আমি যদি বলি এখানে এভাবে, এই ওভারঅল এন্টিটিটা, এই ওভারঅল কম্পাউন্ডটা এটা কিরকম ভাবে রয়েছে, দেখো আমি বলতেই পারি এটা এরকম ভাবে রয়েছে। CONH3 অ্যামোনিয়াগুলো ডাইরেক্টলি লেগে রয়েছে, আর 3টে ক্লোরাইড বাইরে রয়েছে আয়নিক বন্ডিং এর থ্রুতে চার্জ ব্যালেন্স করার জন্য। পরের ক্ষেত্রেও আমি একই রকম ভাবে বলতে পারি, এইখানে কি আছে, CO একটা Cl হয়তো ভেতরে আছে 5টা অ্যামোনিয়ার সাথে, আর 2টো ক্লোরাইড বাইরে রয়েছে চার্জ ব্যালেন্সের জন্য। 3 নাম্বারটাতে গিয়ে আমি কি বলতে পারি, এখানে হয়তো 2টো ক্লোরাইড ভেতরে রয়েছে 4টে অ্যামোনিয়ার সাথে, আর একটা ক্লোরাইড আছে বাইরে চার্জ ব্যালেন্সের জন্য। এই যে 3টা ক্লোরাইড, এটাই 3 মোলস অফ সিলভার ক্লোরাইড দিচ্ছে, এখানে 2 মোলস অফ সিলভার ক্লোরাইড দিচ্ছে, এখানে একটা 1 মোলস অফ সিলভার ক্লোরাইড দিচ্ছে, 1 মোল। ওকে, একই রকম আমি যদি এইগুলোর ক্ষেত্রে বলি আয়ন কি করে জেনারেট হচ্ছে, তাহলে প্রথমটার থেকে দেখো এই দুটো আয়ন জেনারেট করতে পারি না আমরা, NH3 প্লাস 3 প্লাস 3Cl মাইনাস, 3 আর 1 4টে হলো না, হলো তো। একই রকম এখানে CO Cl NH3 হোল 5 2 প্লাস 2Cl মাইনাস, 3টে আয়ন হলো না, হলো তো। এখান থেকে আমরা জেনারেট করতে পারি না, COCl2 NH3 হোল 4 মাথায় প্লাস 3Cl মাইনাস, সরি একটা Cl মাইনাস, 2টো আয়ন জেনারেট হলো না, হলো তো। তাহলে এইখান থেকেও আমরা এই কনক্লুশন টানছি, এইখান থেকেও আমরা এই কনক্লুশন টানছি যে স্ট্রাকচারটা এরকম হতে পারে। ওয়ার্নারও তাই করলেন, এরকম ভাবে তিনি লিখলেন। কিন্তু এই যে একটা হোল এন্টিটি দিস ওয়ান, এবং এই যে একটা বাইরের পোর্শন এটা, এই দুটোর জন্য কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা এই যে জটিল যৌগ যাই বলি না কেন, এর মধ্যে দুটো টাইপের ভ্যালেন্সি চলে আসলো। কি কি? একটা হচ্ছে প্রাথমিক যোজ্যতা, একটা হচ্ছে গৌণ যোজ্যতা। তো প্রথম হচ্ছে প্রাথমিক যোজ্যতা কি? প্রাথমিক যোজ্যতা ব্যাপারটা কি? প্রাথমিক যোজ্যতা মানে সেটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। তো যে কোনো যৌগের ক্ষেত্রে সেটা যদি আমাদের নিউট্রাল হয় কম্পাউন্ড, তাহলে তার প্রাথমিক ক্রাইটেরিয়াটা কি থাকে, প্রাথমিক চাহিদাটা কি থাকে? প্রাথমিক চাহিদাটা থাকে যে আমাকে নিউট্রাল হতে হবে, তাই তো? যে কোনো যৌগই সে কি করতে চায়, চার্জটাকে ব্যালেন্স করতে চায়। হ্যাঁ, বা কোনো কারণে হচ্ছে না ব্যালেন্স, তখন সে আয়ন হিসেবে ফর্ম হয়ে থাকবে বা কিন্তু ন্যাচারালি সবাই কি চায়, প্রথমে স্টেবিলিটি চায়, চার্জ ব্যালেন্স করে থাকতে চায়। তো সেই চার্জ ব্যালেন্সের জন্য যে যোজ্যতাটা আমাদের আসছে, সেই যোজ্যতাটা হচ্ছে আমাদের প্রাথমিক যোজ্যতা। তাহলে আমরা যেমন এটা বলছিলাম K4FeCN6, এখানে আমরা দেখি, বা যদি আমরা এই আগের কম্পাউন্ডের মধ্যে কোনো একটাকে নিয়ে ধরি, CONH3 6Cl3, তাহলে এইটাতে দেখো এখানে আমাদের এই যে ক্যাটায়নটা বা মেটাল আয়ন যেটা আমাদের রয়েছে, যেমন আমি ডিএ ব্লক পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে এই ডিএ ব্লকের মেটাল আয়নগুলোই বেশিরভাগ ক্ষেত্রে জটিল যৌগের মেটাল আয়ন, সেন্ট্রাল মেটাল আয়ন হিসেবে থাকে, কেন্দ্রীয় ধাতব পরমাণু। তো এইখানেও ঠিক তাই, এই কোবাল্ট এখানে কেন্দ্রীয় ধাতব পরমাণু।
এই কোবাল্টের চার্জটাকে ব্যালেন্স করার জন্য আমার কি হয়েছে, 3টে ক্লোরাইড এসছে। তো তাহলে কোবাল্টের চার্জ কত এখানে, +3, প্রাথমিক যোজ্যতা হবে 3। এটা হচ্ছে কি আমাদের প্রাথমিক যোজ্যতা। এবার নেক্সট আরেকটা কি আছে, নেক্সট হচ্ছে গৌণ যোজ্যতা। গৌণ যোজ্যতা ব্যাপারটা কি, গৌণ যোজ্যতা মানে এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে সেন্ট্রাল অ্যাটমের সাথে আরো যেগুলো অপোজিটলি চার্জড স্পিসিস বা নিউট্রাল স্পিসিস লেগে রয়েছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার বা স্ববর্গীয় সংখ্যা। সেই কোঅর্ডিনেশন নাম্বারে যে কয়জন লেগে রয়েছে সেইটাকে আমরা বলবো হচ্ছে গৌণ যোজ্যতা। এখানে কটা লেগে রয়েছে, 6টা, তাহলে 6 হবে এখানে আমাদের কি গৌণ যোজ্যতা। একই রকম এইটার ক্ষেত্রে তাহলে আমাদের কি হচ্ছে, এখানে দেখো এইখানে সেন্ট্রাল অ্যাটমের না কত, অক্সিডেশন নাম্বার কত বার করব কি করে, নর্মাল মেথড যেটা এক্স ধরে নিয়ে। তাহলে পটাশিয়ামের +1 হয়, কটা আছে 4টা, আয়রনের এক্স, আর সায়ানাইডের -1 হয়, কটা আছে 6টা। এই টোটাল ওভারঅল মলিকিউলটা কি নিউট্রাল, তাহলে 0 চার্জ। এক্স কত হয়ে যাবে, +6 - 4, দ্যাট ইজ +2। তার মানে 2, এইটা হচ্ছে আমাদের কি প্রাথমিক যোজ্যতা। 2, এটা হচ্ছে আমাদের প্রাথমিক যোজ্যতা। এইবার এই ভেতরের এন্টিটিটাকে যদি আমি দেখি, ফেরোসায়ানাইড, কটা সায়ানাইড আছে এখানে, 6টা, 6 হয়ে যাবে আমাদের কি গৌণ যোজ্যতা। গৌণ যোজ্যতা। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে বলো দেখি, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে আমাদের প্রাথমিক যোজ্যতা কত হবে আর গৌণ যোজ্যতাই বা কত হবে সেটা বলো তুমি। সিম্পল, তাহলে এখানে যদি আমরা এক্স ধরি, অ্যামোনিয়া নিউট্রাল 0 × 2, ক্লোরাইডের -1 হয়, -1 × 2, ওভারঅল মলিকিউলটার চার্জ কি 0, তার মানে x = কত, +2। তার মানে প্রাথমিক যোজ্যতা কত হচ্ছে এখানে, প্রাথমিক যোজ্যতা হচ্ছে 2, আর গৌণ যোজ্যতা কত হচ্ছে, গৌণ যোজ্যতা হচ্ছে 4। কেন 4, এই যে 2 আর এখানে 2, এই 2 এ 2 হয়ে গেল 4। তাহলে বোঝা গেল আশা করি প্রাথমিক যোজ্যতা এবং গৌণ যোজ্যতার ব্যাপার। বেশ, এবার আমরা নেক্সট আসবো জটিল যৌগ সংক্রান্ত কিছু সংজ্ঞা। প্রথম কি আসছে এখানে, প্রথম আসছে কেন্দ্রীয় ধাতব পরমাণু। যেমন আমরা এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের ক্ষেত্রেই বলি, তাহলে ফেরোসায়ানাইড যে আয়রন, তার সাথে 6টা সায়ানাইড আমার এখানে লেগে রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এই আয়রনটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মেটাল আয়ন বা কেন্দ্রীয় ধাতব পরমাণু। নেক্সট 2 নম্বর হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড বা লাইগ্যান্ড কাকে বলছে, এই যে সেন্ট্রাল যে মেটাল অ্যাটমটা বা মেটাল আয়নটা, এই সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যেগুলো ওই গৌণ যোজ্যতার মারফত যেসব নিউট্রাল বা নেগেটিভলি চার্জ স্পিসিস গুলো লেগে রয়েছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে লিগ্যান্ড। এবার লিগ্যান্ডের শ্রেণী বিভাগ হয়, বিভিন্ন টাইপের লিগ্যান্ড হয়, লিগ্যান্ডের ডেন্টিসিটি হয়, হেপ্টাসিটি হয়, অনেক কিছু হয়। লিগ্যান্ড নিয়েই একটা আলাদা ক্লাস করানো যায়, কিন্তু যাই হোক, তো লিগ্যান্ডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর ডেন্টিসিটি। ডেন্টিসিটি, ডেন্টিসিটি কথাটা কোথা থেকে এসছে, ডেন্টিসিটি কথাটা আসছে ডেন্টাল বা দাঁত থেকে। এই যে লিগ্যান্ড, লিগ্যান্ড যে মেটাল আয়নকে যখন ধরে, এই যে ক্যাপচারিং করাটা, এটাকে বলা হয় লিগ্যান্ড বাইট। বাইট মানে কামড় দেওয়া।
তাহলে লিগ্যান্ড কি করছে, মেটাল আয়নকে কামড়ে ধরে রয়েছে। বাইটটা করবে কি দিয়ে? দাঁত দিয়ে তো করবে। সেই জন্যই এখানে এই ডেন্টিসিটি কথাটা এসছে। এবার এই ডেন্টিসিটি ব্যাপারটা কি, যে লিগ্যান্ড কতগুলো ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে বা কিরকম ভাবে কতগুলো বন্ডিং এর থ্রুতে এখানে মেটাল আয়নটাকে ধরে রয়েছে, সেইটাই এখানে নাম্বারটাকে জাজ করে। যদি একটা বন্ডের থ্রুতে এটা হয় তাহলে সে লিগ্যান্ডকে বলা হয় মনোডেন্টেড লিগ্যান্ড। আমরা লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করবো একটু পরে। যদি মোর দ্যান ওয়ান বন্ডিং এর থ্রুতে হয় তখন সেগুলোকে বলা হয় মাল্টিডেন্টেড লিগ্যান্ড। ওকে, এবার নেক্সট, হোমোলেপটিক কমপ্লেক্স। হোমোলেপটিক কমপ্লেক্স, হোমোলেপটিক কমপ্লেক্স বলতে কি বোঝাচ্ছে, যদি আমার লিগ্যান্ড সেম টাইপের হয়, সবগুলো লিগ্যান্ড সেম, যেমন এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, বা পটাশিয়াম ফেরিসায়ানাইড, সবগুলোই সায়ানাইড লিগ্যান্ড, কোনো চেঞ্জ ফেঞ্জ কিছু নেই এখানে। তাহলে এই যে সবগুলো যদি সেম লিগ্যান্ড হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমোলেপটিক কমপ্লেক্স। আর একটা কি, তাহলে হোমো যখন আছে তাহলে হেটেরো থাকবে, তাহলে নেক্সট হচ্ছে হেটেরোলেপটিক কমপ্লেক্স। হেটেরোলেপটিক কমপ্লেক্স কাকে বলছে, যেমন আমাদের একটু আগে যেটা আর কি বললাম, সিও Cl2 NH3 হোল 4 Cl। তাহলে এই যে ভেতরের পোর্শনটা, এখানে কত রকমের লিগ্যান্ড রয়েছে, দুই রকমের লিগ্যান্ড রয়েছে, একটা ক্লোরাইড লিগ্যান্ড, একটা অ্যামোনিয়া লিগ্যান্ড। তো যখন মোর দ্যান ওয়ান হয়ে যাবে আলাদা আলাদা, তখন সেই যৌগকে আমরা কি বলবো, সেই যৌগকে আমরা বলবো হচ্ছে হেটেরোলেপটিক কমপ্লেক্স। নেক্সট, লিগ্যান্সি বা কোঅর্ডিনেশন সংখ্যা। কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশন সংখ্যা, বা এটাকে আরেকটাও বলা হয় স্ববর্গীয় সংখ্যা। এই সংখ্যাটা মানে কি, কতগুলো লিগ্যান্ড এখানে জুড়ে রয়েছে, যেমন ওই গৌণযোজ্যতার মতনই ব্যাপারটা, যে যতগুলো সংখ্যায় লিগ্যান্ড এখানে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে এর স্ববর্গীয় সংখ্যা বা কোঅর্ডিনেশন সংখ্যা। আর কোঅর্ডিনেশন এন্টিটি কাকে বলে, এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যে পোর্শনটা, সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। নেক্সট, আয়োনোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বা আয়নীভবন অঞ্চল, এইটা মানে কি, এই যে ওয়ার্নারের কমপ্লেক্সটাই যদি আমরা নিয়ে দেখি, এইটার আয়নীভবন করলে পরে আমরা কি পাচ্ছি, দুটো আয়ন পাচ্ছি, CONH3 হোল 6 3 প্লাস প্লাস 3Cl মাইনাস। তাহলে যেইখান থেকে এই আয়নটা তৈরি হলো, চার্জ প্রশমনের জন্য যেই জায়গাটায় এই আয়নটা লেগেছিল, সেই জায়গাটাকে আমরা কি বলছি, আয়নীভবন অঞ্চল বলছি। বেশ, আর হচ্ছে কাউন্টার আয়ন।
কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন মানে কি, ওভারঅল যে জটিল মানে আয়নটা রয়েছে বা এই কমপ্লেক্স আয়নটা, সেই কমপ্লেক্স আয়নটার চার্জ ব্যালেন্স করার জন্য বিপরীত চার্জের যে আরেকটা আয়ন এখানে থাকবে, সেই আয়নটাকে আমরা কি বলবো, সেই আয়নটাকে আমরা বলবো হচ্ছে কাউন্টার আয়ন। কিরকম, যেমন এইটার ক্ষেত্রে আমাদের কি এই Cl মাইনাসটা এখানে কাউন্টার আয়ন। আবার যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড বলি, সেখান থেকে কি হচ্ছে 4টা K প্লাস, FeCN হোল 6 4 মাইনাস। তাহলে এইখানে আমাদের এই কমপ্লেক্স আয়নটাকে ব্যালেন্স করার জন্য এখানে পজিটিভ আয়ন আসলো, সেই জন্যই পজিটিভ পটাশিয়াম আয়নটাই হবে আমাদের কি কাউন্টার আয়ন। তো এই হচ্ছে আমাদের জটিল যৌগের কিছু কিছু টার্মিনোলজি। এই টার্মিনোলজিগুলো দিয়ে পরীক্ষায় খুব প্রশ্ন আসে। আর একটা হচ্ছে কেন্দ্রীয় বা ধাতব পরমাণুর জারণ সংখ্যা। তো জারণ সংখ্যাটা মানে ওই প্রাথমিক যোজ্যতা যেভাবে আমরা বার করলাম একটু আগে, সেটাই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। বেশ, চলো নেক্সট, যুগ্ম লবণ এবং দ্বিলবণ, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যুগ্ম লবণ, আরেকটা হচ্ছে আমাদের দ্বিলবণ। সরি, জটিল লবণ, এখানে একটু ভুল আছে এই জায়গাটা। এটা যুগ্ম লবণ ও দ্বিলবণ হবে না, এটা যুগ্ম লবণ ও জটিল লবণ। কারণ যুগ্ম লবণ মানেই হচ্ছে দ্বিলবণ, ঠিক আছে। যুগ্ম লবণ মানে কি বলছে, দুই বা ততোধিক প্রশম লবণ যদি নিজ নিজ সংকেত ভরের অনুপাতে যুক্ত হয়ে একটা লবণ উৎপন্ন করে এবং কঠিন অবস্থায় অপরিবর্তিত থাকে, কিন্তু জলীয় দ্রবণে দিলে পরে সঙ্গে সঙ্গে ভেঙে তার যে গঠনগত যে আয়নগুলো, সে আয়নে সম্পূর্ণরূপে ভেঙে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের যুগ্ম লবণ বা দ্বিলবণ। কিরকম, যেমন তোমরা একটা এক্সাম্পল দেখেছো হয়তো অলরেডি, মোর সল্ট বা মোর লবণ, সবুজ রঙের দেখতে হয়, এটা দিয়ে টাইট্রেশনও করা হয়, ঠিক আছে। তো এটার মধ্যে কি থাকে, মোর লবণে ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট, .24 ওয়াটার, সরি 24 হচ্ছে 6 ওয়াটার। মোর লবণ, এই মোর লবণ যখন জলীয় দ্রবণে যায়, এটা যখন সলিড অবস্থায় থাকে তখন অ্যাজ ইট ইজ এইগুলো সমস্ত কিছু যেরকম ভাবে আছে সলিড ফর্মে একসাথে এক জায়গায় সংঘবদ্ধ ভাবে থাকে, কিন্তু যেই মাত্র জলে দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে যেই যেই আয়ন রয়েছে এর মধ্যে প্রেজেন্ট, সবগুলো আয়নে ইন্ডিভিজুয়ালি ভেঙে যায়। কি হয়, জলীয় দ্রবণে Fe2 প্লাস, SO4 2 মাইনাস, দুটো অ্যামোনিয়াম প্লাস, আবার এখানে একটা SO4 2 মাইনাস, আর জল তো জল, সেটা তো আয়নে ভাঙবে না, তো ইন্ডিভিজুয়াল আয়নগুলোতে ভেঙে যায়। সেই জন্যই এই আয়রনটার কি হয়, অক্সিডেশন করা যায় ডাইক্রোমেট দিয়ে হোক বা পারম্যাঙ্গানেট দিয়ে হোক। কিন্তু জটিল লবণের ক্ষেত্রে কি হয়, জটিল লবণের ক্ষেত্রে জলীয় দ্রবণে সবগুলো আয়ন ইন্ডিভিজুয়ালি ভাঙে না, কাউন্টার আয়নগুলো হয়তো আলাদা হয়ে যায়, কিন্তু জটিল অংশ যেটা যেটা থার্ড ব্র্যাকেটের ভেতরে যে পোর্শনটা,
সেটা অ্যাজ ইট ইজ থাকে, ওটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। কিরকম, যেমন এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা যদি আমাদের জলীয় দ্রবণে ভাঙে তাহলে কোনোদিনও এখানে 4K প্লাস প্লাস Fe2 প্লাস প্লাস 6Cn মাইনাস এটা কোনোদিনও হবে না, হবে না, কোনোদিনও হবে না। এটা কি হবে, 4K প্লাস প্লাস FeCN হোল 6 মাইনাস 4 মাইনাস, এইরকম ভাবে আমাদের এটা পড়ে থাকবে। ঠিক আছে, তাই দুই বা ততোধিক সরল অণু বা আয়নের সমন্বয়ে নতুন অণু বা আয়ন, যেটা কঠিন অবস্থা এবং দ্রবীভূত অবস্থা, দুই অবস্থাতেই নিজের যে একটা সিঙ্গেল এন্টিটি হোক বা যেটাকে আমরা বাংলায় কি বলবো, স্বাধীন সত্তা বজায় রাখতে সক্ষম হয়, সেই সমস্ত লবণগুলো, সেই সমস্ত আয়নের সমন্বয়ে গঠিত লবণকে বলা হচ্ছে জটিল লবণ। ঠিক আছে, যুগ্ম লবণ অনেক রকমের হয়, যেমন অ্যালাম হয়, স্কেনাইট হয়, ঠিক আছে, কার্নালাইট হয়, অনেক টাইপের লবণ হয়, বইয়ের মধ্যে এক্সাম্পল দেওয়া আছে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের পার্থক্য, এদের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পার্থক্য তো আমরা এখানে বলেই দিলাম যে এটা কেবলমাত্র কঠিন অবস্থাতে অস্তিত্ব আছে, জলীয় দ্রবণে সবগুলো ভেঙে যায়। এর কঠিন অবস্থাতেও যেমন স্বাধীন সত্তা বজায় রাখতে পারে, জলীয় দ্রবণেও স্বাধীন সত্তা বজায় রাখতে পারে। দেখো যুগ্ম লবণ, যুগ্ম বা দ্বি, এই কথাটার মানে কি, দুটো লবণের সমন্বয়ে গঠিত হচ্ছে, যেমন এখানে ফেরাস সালফেট আছে, অ্যামোনিয়াম সালফেট আছে। জটিল লবণে কিন্তু সেরকম দুটো লবণের সমন্বয়ে গঠিত নয়, এটা এখানে আয়ন তৈরি হচ্ছে, কিন্তু একাধিক সরল লবণের সমন্বয়ে এটা গঠিত হতেও পারে, নাও হতে পারে, এটা এরকম কোনো ব্যাপার নেই, বা অন্য কোনো পদ্ধতিতেও হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এগুলো যেগুলো যুগ্ম লবণ, যুগ্ম লবণ আমাদের সম্পূর্ণ জলে দ্রবীভূত হয়, কিন্তু কিছু জটিল লবণ জলে দ্রবীভূত হয়, কিছু হয় না। দ্বিতীয় আরেকটা আমরা ডিফারেন্স করতে পারি এখানে, যুগ্ম লবণ, দেখো যুগ্ম লবণ তো আয়নে সব জলীয় দ্রবণে ভেঙেই গেল, তো এখানে ইন্ডিভিজুয়াল আয়নে যখন ভেঙে যাচ্ছে এর মধ্যে কোনো আইসোমেরিজম দেখানোর কথা নয়। আইসোমেরিজম কি, আমরা আসবো সমস্ত কিছু। কিন্তু জটিল লবণ এর মধ্যে কিন্তু এই অ্যানায়নটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, তাহলে এই অ্যানায়নগুলো, জটিল আয়নগুলো, সে তারা কিন্তু সমবায়বতা বা আইসোমেরিজম দেখায়, কাজে এদের ক্ষেত্রে কিন্তু এই সমবায়বতা বা আইসোমেরিজম দেখাতে পারে এরা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে যুগ্ম লবণ এবং জটিল লবণ। এবার আমরা চলো নেক্সট আসবো হচ্ছে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। তাই লিগ্যান্ড, আমি যেটা বলছিলাম, ডেন্টিসিটির উপর বেস করে লিগ্যান্ড কয় রকমের, অনেক রকমের হয়। প্রথম একটা লিগ্যান্ড হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। দেখো এইখানে এই চ্যাপ্টারের মধ্যে বাংলায় পড়ো আর ইংরেজিতেই পড়ো, টার্মিনোলজি গুলো সেমই থাকে, চেঞ্জ হয় না কিন্তু। ঠিক আছে, আমি ইংরেজিতেই লিখে দিচ্ছি, বাংলায় ইংরেজিটাকেই বাংলা হরফে লেখা আছে বইয়ের মধ্যে, কোনো অসুবিধার কিছু নেই। তো মোনোডেন্টেড লিগ্যান্ড। দ্বিতীয় বাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড। টেট্রাডেন্টেড লিগ্যান্ড। পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড, আরো আছে, একটা দিয়ে দিই খালি হেক্সাডেন্টেড লিগ্যান্ড। হেক্সাডেন্টেড লিগ্যান্ড এক্সাম্পল, মোনোডেন্টেড লিগ্যান্ড, যারা একটাই বন্ডিং এর থ্রুতে আর কি করতে পারে, মানে একটাই লোন পেয়ার অফ ইলেকট্রন ইউজ করে বন্ডিং করবে, কিরকম, যেমন OH মাইনাস, I মাইনাস, Cl মাইনাস,
H2O, অ্যামোনিয়া, সায়ানাইড, এই এসেক্ট্রা এসেক্ট্রা। ঠিক আছে, এর মধ্যে কিছু আমাদের প্রশম থাকবে, কিছু আমাদের নেগেটিভ চার্জ থাকবে, কিছু পজিটিভ চার্জও থাকতে পারে, ক্যাটায়নিকও থাকতে পারে, যেমন NO প্লাস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সব মনোডেন্টেড। আর বাইডেন্টেড লিগ্যান্ড কি? বাইডেন্টেড লিগ্যান্ড মানে দুটো সাইড দিয়ে ধরবে, মানে দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন ইউজ করে ধরবে, যেমন EN, ইথিলিন ডাইঅ্যামিন, এর নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। কিরকম স্ট্রাকচার? ইথিলিন, এখানে ডবল বন্ড থাকলে ইথিলিন হয়ে যেত, এবার ডাইঅ্যামিন আছে তার মানে দুই পাশ দিয়ে দুটো অ্যামিন আছে। ইথিলিন গ্লাইকল হতে পারে, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, এটা হচ্ছে বাইডেন্টেড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড নেক্সট, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। এখানে কি এই ইউনিটটাই দুই পাশে থাকে, কিরকম ব্যাপারটা স্ট্রাকচার যদি আমরা দেখি, CH2 সিঙ্গেল বন্ড CH2, মাঝখানে একটা NH, আবার CH2 সিঙ্গেল বন্ড CH2, লাস্টেরটার সাথে একটা NH2, এই পাশেরটার সাথে একটা NH2। এই হচ্ছে ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। এটা হলো টেট্রাডেন্টেড, মানে চারটে থাকবে। এখানে হচ্ছে, এখানে যেমন ছিল ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, এখানে হবে ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন, মানে আরেকটা এরকম পোর্শন লেগে থাকবে, ট্রাইইথিলিন টেট্রামিন। মানে এরকম CH2 CH2 NH, CH2 CH2 NH, CH2 CH2 NH2, এই পাশেও একটা NH2। তাহলে ট্রাইইথিলিন এই যে 1 2 3, টেট্রামিন 1 2 3 4। ঠিক আছে, এইভাবে এগুলো হয়। এবার হেক্সাডেন্টেড লিগ্যান্ড কি? হেক্সাডেন্টাল এখানে আর লেখার জায়গা নেই, নতুন স্লাইডে লিখি। হেক্সাডেন্টেড লিগ্যান্ড একটা খুব প্রচলিত লিগ্যান্ড রয়েছে, EDTA, খুব ইম্পর্টেন্ট এটা লিগ্যান্ড EDTA। এটার নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। যদি নেগেটিভ আয়ন হিসেবে থাকে তাহলে নাম হয়ে যায় ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। ব্যাপারটা কিরকম? ওই একই গল্প, ইথিলিন ডাইঅ্যামিন হওয়ার সময় কি ছিল? দুটো NH2 ছিল। এইবার এই H2টা থাকবে না, কেন? এইখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিড চলে আসছে, CH2COH, 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 CH2। এটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এবার এইখানকার হাইড্রোজেন গুলোকে যদি তুলে দিই আমি, এই হাইড্রোজেনটাকে তুলে দিলাম, এই হাইড্রোজেনটাকে তুলে দিলাম, এই হাইড্রোজেনটাকে তুলে দিলাম, এই হাইড্রোজেনটাকে তুলে দিলাম, তাহলে তুলে দিলে পরে এখানে নেগেটিভ আয়ন হয়। তো এই অক্সিজেনের থ্রুতে তখন বাইন্ডিং করতে পারে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। তখন দেখো এই টাইপের যে কম্পাউন্ড গুলো, সেখানে যেমন এই নেগেটিভ আয়ন গুলো রয়েছে, আবার নাইট্রোজেনের মাথার লোন পেয়ারটাও রয়েছে, যেটা নর্মাল ইথিলিন ডাইঅ্যামিনের ক্ষেত্রে যেটা দিয়ে বন্ডিংটা হতো,
সেই জন্য এখানে ওভারঅল আমার তখন ডেন্টিসিটি কি হয়ে যাবে, যদি সবগুলো ইউজ করে তখন সেটা হয়ে যাবে হেক্সাডেন্টেড। কেন? কারণ 6টা ডেন্টিসিটি আছে, এই 4টা নেগেটিভ আর 2টো লোন পেয়ার, তাহলে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। হেক্সাডেন্টেড লিগ্যান্ড যেগুলো মাল্টিডেন্টেড লিগ্যান্ড, মানে মোনোডেন্টেডের উপরে বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, যত বেশি মাল্টিডেন্টেড হবে, যত বেশি তার ডেন্টিসিটি হবে, সে তত ভ্যারাইটিস টাইপের বন্ডিং করতে পারে। এই যেমন ইথিলিন ডাইএমিন, ইথিলিন ডাইএমিন এই 4টে দিয়েও বন্ড করতে পারে, কখনো কখনো এটা টেট্রাডেন্টেড হিসেবে ইউজ হয়, এ 2টো দিয়েও বন্ড করতে পারে, বাইডেন্টেড হিসেবে ইউজ হয়, কখনো 6টা দিয়েও বন্ড করতে পারে, তাহলে হেক্সাডেন্টেড হিসেবে ইউজ করা যায়। এবার ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট এর একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার রয়েছে, মানে গুরুত্বপূর্ণ ব্যবহার বলতে এই লিগ্যান্ড হিসেবে ব্যবহার যদি আমরা দেখি কি করে, এরা কিছু স্পেশাল টাইপের কমপ্লেক্স তৈরি করতে পারে। কিরকম? যেমন আমরা যদি ক্যালসিয়ামের সাথে এর একটা কমপ্লেক্স দেখি, সেখানে দেখবো এই 6টা ডেন্টিসিটিকে ইউজ করে একটা মানে কেজ লাইকের কম্পাউন্ড বা খাঁচা টাইপের একটা জিনিস তৈরি করে। কিরকম? দেখো, সরি, এইটা এই টাইপের যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে না এখানে, এই টাইপের কমপ্লেক্সটার ক্ষেত্রে দেখো, এই যে ও মাইনাস 4টে আছে, 4টে দিয়ে বন্ডিং হচ্ছে, আবার এই 2টো নাইট্রোজেনের লোন পেয়ার সেটা দিয়েও কিন্তু ক্যালসিয়ামের সাথে বন্ডিং করছে। তাহলে আলটিমেটলি এখানে 6টা ডেন্টিসিটিকে ইউজ করলো, তাহলে মাল্টিডেন্টেড লিগ্যান্ড, প্রথম কথা হচ্ছে মাল্টিডেন্টেড লিগ্যান্ড যে তার সমস্ত কটা ডেন্টিসিটিকে একটাই আয়নের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড কি, অ্যাপ্লাই অল ডেন্টিসিটি টু সিঙ্গেল আয়ন। থার্ড, এই যে অ্যাপ্লাইংটা হচ্ছে এর ফলে যে কেজটা তৈরি হলো বা রিংটা তৈরি হলো, সেই রিংটার মধ্যে কোনো স্ট্রেন থাকা চলবে না, কোনো পীড়ন থাকা চলবে না, পীড়নহীন একটা আমাদের রিং তৈরি হবে। তাহলে স্ট্রেইনলেস রিং ফরমেশন, স্ট্রেইনলেস রিং ফরমেশন। এই 3টে ক্রাইটেরিয়া যেখানে মেনটেন হয়, সেই টাইপের কমপ্লেক্সকে কি বলা হয়, সেই টাইপের কমপ্লেক্সকে বলা হয় চিলেটিং কমপ্লেক্স বা চিলেট কমপ্লেক্স, চিলেট কমপ্লেক্স। ঠিক আছে, চিলেট মানে ওই ওই চিংড়ির
বা কাঁকড়ার যে ঠ্যাং দুটো হয় না, সেটা কি করে, কোনো জায়গাকে ধরলে এরকম ভাবে ক্লিপের মতন করে আটকে ধরে। তো এরাও ঠিক এরকম একটাই লিগ্যান্ডকে ধরছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু ধরছে একই জায়গাতে, সেই জন্য এটাকে বলা হয় চিলেটিং। আর এই টাইপের লিগ্যান্ডগুলোকে কি বলা হয়? চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড মনে রাখবে সবসময়, নর্মাল কমপ্লেক্স যেগুলো থাকে, নর্মাল কমপ্লেক্সের থেকে চিলেটিং কমপ্লেক্সের স্টেবিলিটি সবসময় বেশি হয়, ঠিক আছে? নর্মাল কমপ্লেক্সের থেকে চিলেটিং কমপ্লেক্সের স্টেবিলিটি সবসময় আমাদের কি হয়? বেশি হয়। বেশ, নেক্সট এবার চলো আর একটা জায়গা আছে আমাদের, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন এমসিকিউ এগুলো দিয়ে দেয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। যেমন আমরা যদি এটা বলি K4 এফিসিয়েন্ট হোল 6, এটা দিয়ে আলোচনা চলছিল, তাহলে এটা দিয়ে চলুক। এই কমপ্লেক্সটার ক্ষেত্রে যদি আমরা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার এই রুলটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? এফেক্টিভ অ্যাটমিক নাম্বার আমরা কি পাবো? এখানে কার্যকরী পারমাণবিক সংখ্যা কি পাবো? প্রথমে কি বলছে? ধাতুর পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এখানে ধাতু বলতে কেন্দ্রীয় ধাতব পরমাণু তাকে বোঝানো হচ্ছে। ধাতুটাকে এখানে আয়রন, আয়রনে কত হয়? 26 মাইনাস ধাতুর জারণ সংখ্যা, এখানে আয়রনের জারণ সংখ্যা কত? আমরা একটু আগে দেখেছি কত, +2 মানে 2, প্লাস 2 ইন্টু লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ড কয়টা আছে? 6টা, এই যে 6টা লিগ্যান্ড। তাহলে এখানে যদি আমরা হিসাব করি কত পাচ্ছি? 26 মাইনাস 2 প্লাস 12। তাহলে ওভারঅল আমাদের কত আসছে এখানে? 36, 36। এই হচ্ছে আমাদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা ইএএন, ঠিক আছে? বেশ, এবার কোনো একটা কমপ্লেক্স হয়তো আমাদের দেওয়া আছে, সেই কমপ্লেক্সে আমরা লিগ্যান্ডের নাম্বারটা জানি না। যেমন এইটাই মনে করো, এইটাই দেওয়া আছে K4 FeCN হোল 4 হোল X, এগুলো কতগুলো লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডটা আমরা এই এফেক্টিভ অ্যাটমিক নাম্বার থেকে বের করতে পারি। এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের ব্যাপারটা কি, যে অ্যাটমটা এখানে আমার রয়েছে, সেই অ্যাটমের পরবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস, সেই নিষ্ক্রিয় গ্যাসে মোট কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা আমাদের এখানে আর কি দেখতে হবে। তাহলে এইখানে আমাদের কতগুলো, এইখানে আমাদের কে রয়েছে সেন্ট্রাল অ্যাটমে? আয়রন। আয়রনে কত? 26। আর পরবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস তার কতগুলো আছে? টোটাল 36, 36, ঠিক আছে? বেশ, ওকে। আর এখানে কি আছে আমাদের? কতগুলো ইলেকট্রন আয়রনের আছে? 26টা ইলেকট্রন আয়রনের আছে। এইবার এই যে টোটাল ওভারঅল যে কমপ্লেক্সটা, সেই কমপ্লেক্সে আমাদের আরেকটা জিনিস এখানে জানতে হবে যে আয়রনের অক্সিডেশন নাম্বারটা কত। তাহলে সেটা হচ্ছে +2, তাহলে এখানে +2 লিখলাম, ওকে। তাহলে আমার যেটা আসলো সেটাকে আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই আমি লিগ্যান্ডের সংখ্যা এখান থেকে পেয়ে যাব। তো সেটা কত? বিয়োগ করলে 10 2 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, এবং ওভারঅল নাম্বার এখানে কত? 6, ঠিক আছে? তো এই প্রসেসের থ্রুতে আমরা কতগুলো এখানে লিগ্যান্ড রয়েছে সেই লিগ্যান্ডের নাম্বারটাও কিন্তু বের করে নিতে পারি। নেক্সট, IUPAC নোমেনক্লেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। IUPAC নোমেনক্লেচার অর্গানিক কেমিস্ট্রিতে যখন পড়া হয়, অর্গানিক কেমিস্ট্রিতে IUPAC নোমেনক্লেচার হামেশাই পড়ানো হয়। কিন্তু শুধু অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রেই না, ইনঅর্গানিক কমপ্লেক্সের ক্ষেত্রেও কিন্তু IUPAC তার একটা নোমেনক্লেচারের রুল দিয়েছে। সেই রুলসগুলো, যাবতীয় যা রুলস আছে
সমস্ত কিছু বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ইন ডিটেলসে লেখা আছে, বইটা ভালো করে পড়বে এই ক্ষেত্রে। এই আইইউপিএসসি নোমেনক্লেচার করার আগে বইয়ের যে নোমেনক্লেচারে কিছু রুলস রয়েছে দেওয়া, সেই জায়গাগুলো খুব ভালো করে পড়বে। সেখানে কিছু কিছু জায়গায় দেখবে যে যে লিগ্যান্ডগুলো থাকে সেই লিগ্যান্ডগুলোর নামের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসে, ঠিক আছে? কিরকম? যেমন ক্লোরাইড থাকলে ক্লোরিডও হয়, ব্রোমাইড থাকলে ব্রোমিডও হয়, আয়োডাইড থাকলে আয়োডিডও হয়, ওয়াটার থাকলে সেটা অ্যাকুয়া হয়, অ্যামোনিয়া থাকলে অ্যামিন হয়। এরকম কিছু কিছু নামের চেঞ্জেস আছে। দ্বিতীয় কথা, যদি আমাদের ওভারঅল কমপ্লেক্স আয়নটা ক্যাটায়নিক হয়, ওভারঅল কমপ্লেক্স আয়নটা ক্যাটায়নিক বা নিউট্রাল হয়, তাহলে পরে আমাদের সেন্ট্রাল যে অ্যাটমটা রয়েছে, সেন্ট্রাল আয়ন যেটা রয়েছে মেটাল আয়নটা, সেইটার ওভারঅল কমপ্লেক্সটার ক্ষেত্রে কোনো নামের চেঞ্জ আসে না। ওভারঅল কমপ্লেক্সটার ক্ষেত্রে কোনো নামের কিছু চেঞ্জ আসে না। কিন্তু ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা রয়েছে সেটা যদি অ্যানায়নিক হয়, তাহলে মেটালের নামটার ক্ষেত্রে একটু চেঞ্জ আসে, এটো হয়ে যায় কথাটার নামটার শেষে। যেমন প্ল্যাটিনাম প্ল্যাটিনেটো হয়ে যায়, ঠিক আছে? আয়রন আমরা বলি, সেটা ফেরেট হয়ে যাবে। এরকম করে নামের কিছু চেঞ্জেস আসে। আমি এখানে কতগুলো এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলগুলো থেকে আমরা নামগুলো ভালো করে আর কি বুঝতে পারবো। যেমন একটা এক্সাম্পল দেখো, AgNH3(2)Cl, থার্ড ব্র্যাকেটের বাইরে Cl। এর নামের ক্ষেত্রে কি রকম ব্যাপারটা আসবে, থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে সেটা কিন্তু পরপর হয়, মানে একই সাথে হয়। তারপরে থার্ড ব্র্যাকেটের বাইরে যে পোর্শনটা থাকে সেইটাকে একটু গ্যাপ দিয়ে লিখতে হয়। এরকম যে এই যে সিলভার অ্যামিন, এইটা একসাথে যাবে আর ক্লোরাইডটা আলাদা থাকবে। এইবার লেখার সময় আগে আমাদের কি লিখতে হয়, অ্যামিন, অ্যামোনিয়াটাকে আগে আমাদের লিখতে হয়। তাহলে এবার অ্যামোনিয়া কয়টা আছে? দুটো আছে। তাহলে দুটো থাকলে আমরা কি জানি, ডাই হয়। তাহলে ডাই। তবে অ্যামোনিয়া আছে, একটু আগে বললাম যে কিছু নামের চেঞ্জ আসে, যেমন অ্যামোনিয়া থাকলে কি হবে, ডাই অ্যামিন। এবার ওভারঅল কমপ্লেক্সটা কি, ক্যাটায়নিক না অ্যানায়নিক? আমরা দেখছি এখানে অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, ক্লোরাইড মাইনাস, তাহলে এই থার্ড ব্র্যাকেটের পোর্শনটা কি হবে, প্লাস। এবং আমাদের অক্সিডেশন নাম্বার কত সিলভারের, 1 +1। সেই জন্য এখানে সিলভার সিলভার হিসেবেই থাকবে, কোনো নামের চেঞ্জ হবে না। সিলভার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমান 1, রোমান 1 কেন, অক্সিডেশন নাম্বার যেহেতু +1, তাই এখানে আমাদের রোমান 1টা এখানে দিতে হবে। তারপর আমাদের কি হবে, ক্লোরাইড। ঠিক একই রকম যদি আমরা এইটার ক্ষেত্রে বলি, নাম কি হবে, তাহলে এখানেও আমাদের 6টা অ্যামিন রয়েছে, তার মানে হেক্সা অ্যামিন, 6 থাকলে হেক্স হয়, হেক্সামিন বা হেক্সা অ্যামিনও বলতে পারি কোনো অসুবিধা। কোবাল্ট, যেহেতু এইটা ওভারঅল কি একটা ক্যাটায়নিক কমপ্লেক্স, কোবাল্ট। এবার এর অক্সিডেশন নাম্বার দেখো কত, বাইরে আছে 3-, তাহলে এই কোবাল্টটা কত, +3, আমরা দেবো ভেতরে রোমান 3, কোবাল্ট 3, তারপরে বাইরে হবে ক্লোরাইড। খেয়াল করার মতন বিষয় এখানে, এইখানে আমাদের 3টে থাক, 6টা থাক, 10টা থাক, 1000টা থাক, যাই থাক না কেন, এই নাম্বারটা ফ্যাক্টর করে না। এখানে শুধু লিগ্যান্ড যেটা থাকে বা যেটা কাউন্টার আয়ন থাকে, সেই কাউন্টার আয়নের নামটাই এখানে ফ্যাক্টর, আর কিছু না। আমরা যদি এই কমপ্লেক্সটার কথা বলতাম, এই কমপ্লেক্সটা ওভারঅল নিউট্রাল কমপ্লেক্স। এবার এইখানে সমস্যাটা কি, এটা হোমোলেপটিক নয়, আগেরগুলো আমাদের সব হোমোলেপটিক ছিল, এটা হেটারোলেপটিক কমপ্লেক্স। হেটারোলেপটিক কমপ্লেক্সের ক্ষেত্রে কি হচ্ছে, হেটারোলেপটিক কমপ্লেক্সের ক্ষেত্রে আমার
প্রায়োরিটি দিতে হবে, কে প্রায়োরিটি পাবে, কার নামটা আগে যাবে কার নামটা পরে যাবে। তো সেইখানে যেরকম আমরা অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখে আসছি, অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, অ্যালফাবেটিক্যাল অর্ডারে নাম হয়, এখানেও অ্যালফাবেটিক্যাল অর্ডারেই যাবে। তাহলে অ্যামোনিয়া সেটা থেকে হচ্ছে অ্যামিন, আর ক্লোরাইড সেটা হয়ে যাচ্ছে ক্লোরিডো। তাহলে আগে কে যাবে, আগে অ্যামিন যাবে, কারণ অ্যামিনটা এ দিয়ে শুরু হচ্ছে। তাহলে কটা অ্যামিন রয়েছে, ডাই অ্যামিন, তার মানে ডাই অ্যামিন। তারপরে কে আছে, দুটো ক্লোরাইড, ডাইক্লোরিডো। ডাইঅ্যামিন ডাইক্লোরিডো। তারপরে কি, ওভারঅল কমপ্লেক্সটা নিউট্রাল কমপ্লেক্স, সেই জন্য এটা কি হয়ে যাবে নাম, প্ল্যাটিনাম। এবার দেখো এর চার্জ কত, প্ল্যাটিনামের +2, কেন, অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, ক্লোরাইডের জন্য -2, তার এটা হচ্ছে +2, সেই জন্য রোমানের 2 এখানে। তাহলে এইটার নাম এবার তোমরা নিজেরাই বার করতে পারবে। এটার নাম নিজেরা বার করে দেখি কি হবে। কি হবে এটার নাম, এখানে রয়েছে ওয়াটার, ওয়াটার থাকলে আমরা কি বলছিলাম, অ্যাকুয়া হয়, 6টা আছে, তাহলে হেক্সা অ্যাকুয়া। তারপরে কি আছে, ক্রোমিয়াম, এইটাও কি ওভারঅল আমাদের একটা ক্যাটায়নিক কমপ্লেক্স, তাহলে যা নাম তাই থাকবে, ক্রোমিয়াম কত 3, বাইরে কে, ক্লোরাইড। এইভাবে এখানে নাম হয়। বেশ, এইবার যদি আমাদের এরকম হয়, এরকম একটা স্পিসিস, এবারে যে ইএন, ইএন মানে কি, ইথিলিন ডাইএমিন, ইথিলিন ডাইএমিনের স্ট্রাকচার দেখো তো, ইথিলিন ডাইএমিনের স্ট্রাকচার কিরকম, তার মানে কি এটা একটা অর্গানিক মলিকিউল, তো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অর্গানিক মলিকিউল। অর্গানিক মলিকিউল যদি থাকে তখন সেই অর্গানিক মলিকিউলটার নাম অ্যাজ ইট ইজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, ঠিক আছে। কিন্তু এই যে ইথিলিন ডাইএমিন, এটা সংখ্যায় কতগুলো রয়েছে, দুটো, তাহলে এখানে কি লিখবো, ডাই ইথিলিন ডাইএমিন লেখা উচিত, কিন্তু না, এইভাবে লেখে না। কেন, ডাই ইথিলিন ডাইএমিন বলতে অন্যরকম কম্পাউন্ডকে বোঝাবে তখন, কারণ আমার ইথিলিন ডাইএমিনের মধ্যেই একটা ডাই কথা চলে এসছে। সেখানে আমি যদি বলি ডাই ইথিলিন ডাইএমিন, তার মানে বোঝাচ্ছে দুটো ইথিলিন আছে, দুটো অ্যামিন আছে, সেইটা আলাদা জিনিস। আর ইথিলিন ডাইএমিন সেটা আলাদা জিনিস। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমাদের নামে একটু চেঞ্জ হয়। কিরকম নামে চেঞ্জ হয়, যদি দুটো থাকে, মনো একটা থাকলে তো কোনো অসুবিধা নেই, সেটা অ্যাজ ইট ইজ নাম যেভাবে আসে সেভাবে। কিন্তু যদি দুটো থাকে তখন নামের আগে দিতে হয় 20, যদি 3টে থাকে তাহলে নামের আগে দিতে হয় 30, যদি 4টে থাকে তাহলে নামের আগে দিতে হয় টেট্রাকিস, এরকম করে পরপর পরপর হয়। তাহলে এখানে কত আছে, দুটো আছে, তাহলে এটার নাম হবে কি 20। এইবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইথিলিন ডাইএমিন, ইথিলিন ডাইএমিন, 20 ইথিলিন ডাইএমিন। তারপর কি ক্লোরাইড, তাহলে সেইখানে আমাদের আবার ঠিক আছে ডাইক্লোরিডো,
তারপরে কি কপার, ওভারঅল চার্জ 0 কিন্তু কপারের অক্সিডেশন স্টেট কত 2, তাহলে এই কপার 2 এটা হলো তো ভুল হলো কেন? আরে বাবা এখানে ক্লোরাইড আর ইথিলিন ডায়ামিন দুটো আছে, নামের শুরুতে কি আসছে, সি আগে না ই আগে? সি আগে, তার মানে আমাদের এটার নাম কি হবে, ডাইক্লোরিডো। বিশ ইথিলিন ডায়ামিন, কপার, এটা তাহলে আমি দুটো যৌগ দিচ্ছি, এই দুটোর নাম আমাকে করে দেখাও দেখি। PPH3 এর ফুল নাম হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন, এটার নাম কি হবে? আর এইটার নাম কি হবে? এই দুটো নাম করো এখন, নিজেরাই করো, তোমাদেরকে টাইমার দিয়ে দিচ্ছি, এক 1 মিনিটের টাইমার দেওয়া থাকে। বেশ, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিকেলের এখানে দুটো ক্লোরাইড আছে, আর আমাদের কি আছে, ট্রাইফিনাইল ফসফিন, এইটা আছে দুইবার, তাই তো? তাহলে ট্রাইফিনাইল ফসফিন, টিটা পরে আসে, ক্লোরাইড সিটা আগে আসে, তো ডাইক্লোরিডো, ডাইক্লোরিডো। এবার এখানে কত আছে, 2, 2 মানে 20, ডাইক্লোরিডো 20 ট্রাইফিনাইল ফসফিন, তারপর কি নিকেল, আর তারপরটাতে কি আছে, এই পোর্শনটার নাম কি, মিথাইল সায়ানাইড, কটা আছে, 6টা। তাহলে এখানে লিখবো হেক্সা মিথাইল সায়ানাইড। এবার সায়ানাইড থাকলে নাম চেঞ্জ হয়, কি হয়, সায়ানিডো। তাহলে হেক্সা মিথাইল সায়ানিডো। এবার দেখো ওভারঅল এটাও কি একটা পজিটিভ ক্যাটায়ন, তো আয়রন, কত এর চার্জ কত, এখানে যদি আমরা দেখি আয়রনের যদি এক্স ধরি, মিথাইল সায়ানাইড মাইনাস হয় -6, এটাও -2, এটা ওভারঅল 0 আসছে, তাহলে এক্স এর ভ্যালু আমাদের এখানে কত হয়ে যাবে, +8 হয়ে যায় কিন্তু, ঠিক আছে, কিন্তু সরি, এখানে মিথাইল সায়ানাইড নিউট্রাল লিখে,
মিথাইল সায়ানাইড নিউট্রাল লিগ্যান্ড 0, x ইকুয়ালস টু +2, তার মানে আয়রনের 2 হচ্ছে এখানে, আয়রন 2 আর লাস্টে শেষে গিয়ে ব্রোমিন। আইইউপিএসসি নমেনক্লেচার এরকম অনেক আছে, আমরা আরো ফিউচারে যখন প্র্যাকটিস করব আরো কিছু কিছু দেখব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে কোশ্চেনে, সেগুলো আমরা পরে প্র্যাকটিস করব। তো এইবার আপাতত এতটুকুই রাখছি আইইউপিএসসি নমেনক্লেচার। নেক্সট আরো দু একটা একটু করতে দিই। আচ্ছা, আমরা লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করেছি তার ডেন্টিসিটি রেসপেক্টে, ঠিক আছে, ডেন্টিসিটি রেসপেক্টে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করছি, কিন্তু লিগ্যান্ডের আরো কিছু কিছু শ্রেণীবিভাগ করা যায়। যেমন আমাদের কিছু অ্যানায়নিক লিগ্যান্ড হয়, অ্যানায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক লিগ্যান্ডের মধ্যে কি পড়ছে, যেমন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, সায়ানাইড। কিছু হয় ক্যাটায়নিক লিগ্যান্ড, হ্যাঁ ক্যাটায়নিক লিগ্যান্ডও হয়। যেমন আমাদের NO+, এটা ক্যাটায়নিক লিগ্যান্ড আমরা বললাম। কিছু হয় প্রোসোমো বা নিউট্রাল লিগ্যান্ড, প্রোসোমো বা নিউট্রাল লিগ্যান্ডের মধ্যে কি পড়ছে, যেমন CO, যেমন অ্যামোনিয়া, যেমন ইথিলিন ডাইএমিন, যেমন ওয়াটার, এগুলো হচ্ছে আমাদের সব প্রোসোমো। আরেকটা টাইপের লিগ্যান্ড আছে যেটার নাম হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে কি, যাদের মধ্যে দুটো টাইপের ডোনার সেন্টার রয়েছে, দুটো টাইপের ডোনার সেন্টার রয়েছে, যেমন থায়োসায়ানেট, এর সালফার সেন্টারও ডোনার হতে পারে, নাইট্রোজেন সেন্টারও ডোনার হতে পারে। তো এইরকম যদি আমাদের থাকে, বা সিএন মাইনাস, কার্বনের থ্রুতেও ডোনেশন হতে পারে, নাইট্রোজেনের থ্রুতেও ডোনেশন হতে পারে, যেমন নাইট্রো, নাইট্রোজেনের থ্রুতেও হতে পারে, অক্সিজেনের থ্রুতেও হতে পারে। এই রকমের যে দুটো টাইপের সেন্টার যার মধ্যে রয়েছে যেখান দিয়ে ডোনেশন হতে পারে, সেই রকম লিগ্যান্ড যেগুলো, তাদেরকে বলা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বি কথাটার মানে যেমন অ্যাম্বিডেক্সট্রাস আমরা বলি, দুই হাতেই আর কি কাজ করতে পারে, ঠিক আছে, অ্যাম্বিভার্ট বলি যারা উভচর, স্থলেও থাকে জলেও থাকে, সেরকম অ্যাম্বিডেন্টেড মানে দুটো টাইপের সেন্টার দিকেই সমানভাবে ইউজ করতে পারে ডোনেশনের জন্য। এটা মেটাল কিরকম হয়, সেই মেটালের টাইপের উপর ডিপেন্ড করে ডোনেশনটা হয়, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির যে পার্ট 1 এর ভিডিও, সেটা আমাদের এতটুকু পর্যন্তই এখানে থাকলো। এই পার্টে আমরা কি কি তাহলে আজকে শিখলাম বা কি কি আজকে জানলাম, আমি আরেকবার একটু রিক্যাপিচুলেট করে দিই। আমরা প্রথমে দেখলাম জটিল যৌগ কি এবং এই সংক্রান্ত ওয়ার্নার থিওরি। নেক্সট আমরা দেখলাম এই ওয়ার্নার থিওরি থেকে প্রাথমিক যোজ্যতা এবং গৌণ যোজ্যতা ধারণা, জটিল যৌগের সম্পর্কিত কিছু কিছু জিনিসের সংজ্ঞা, উদাহরণ, যুগ্ম লবণ, এবং জটিল লবণ, তাদের সংজ্ঞা, পার্থক্য, লিগ্যান্ডের শ্রেণীবিভাগ ডেন্টিসিটি অনুযায়ী, ইডিটিএ অ্যাজ এ লিগ্যান্ড, চিলেটিং কমপ্লেক্স, সিলেট যৌগ, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, সেখান থেকে লিগ্যান্ড বের করা, আইইউপিএসসি নোমেনক্লেচার কিভাবে জটিল যৌগের নামকরণ হয় সেগুলোর কিছু উদাহরণ, এবং চার্জ ওয়াইজ, চার্জের হিসাবে লিগ্যান্ডের আরো কিছু শ্রেণীবিভাগ। তো এই আমাদের ওভারঅল আজকের যাবতীয় যা কিছু সেই ক্লাসের মধ্যে এটা ছিল। আজকের এই পার্ট 1 কোঅর্ডিনেশন কমপ্লেক্সের এটা এইখানেই এই ভিডিওতে শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে
আমরা সমাবয়বতা, ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি এবং ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, এই পোর্শনগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমাদের বাকি যে ক্লাসগুলো সেগুলো রেগুলার ওয়েতে তোমরা করতে থাকো। ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংক ইউ।